বাবা যে কিনা চেষ্টা করছে একটা ভয়ঙ্কর রাক্ষস থেকে তার মেয়েকে বাঁচাতে, কিন্তু মেয়ে ফাঁদে পড়ে রয়েছে সেই ভয়ানক রাক্ষসের। তার সাথে আর্জেন্টিনার জঙ্গলে এক প্রত্যন্ত গ্রামের ভেতরে বসবাস করত এক প্রকার অলৌকিক শক্তিধর আদিবাসী, যাদের সাথে শয়তান আর রাক্ষসের ছিল তুমুল দ্বন্দ্ব। এরকমই একটা নতুন ঘটনা নিয়ে হাজির হয়েছে বন্ধুরা আপনাদের মাঝে, যেখানে কালো জাদু, শয়তান আর রাক্ষসের এক রহস্যময় যাত্রার সাথে ভয় বিরাজমান। ঘটনার পদে পদে রয়েছে নতুনত্ব, যা আপনাকে বোর করবে না আশা করছি। তো বন্ধুরা, ঘটনার শেষ পর্যন্তই থাকুন। আমি শুভ্র আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন প্রেতালাপ। তো চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতে একটা জঙ্গলকে দেখানো হয়, আর একটা ব্যক্তির কণ্ঠে আমরা শুনতে পাচ্ছিলাম যে সে বলছিল, আমার নাম অ্যান্টিনিউ, আমি বিখ্যাত একজন মানুষ। আমাকে মানুষ সেই ব্যক্তি হিসেবে চেনে যে ভূত জিনেদেরকে নিয়ন্ত্রণ করতে জানে, কিন্তু আমি মানুষদেরকে সাহায্য করে থাকি, তাদের শরীর থেকে জিন ভূত ছাড়িয়ে থাকি। এটা অনেকেই জানে না। এরপর আমরা আদিবাসীদের গ্রামে একটা লোককে দেখতে পাই যে মুখোশ পরেছিল। সেখানে কিছু গ্রামের লোকেরা একটা মেয়েকে নিয়ে আসে ওই মুখোশ পরিহিত লোকটার কাছে। মেয়েটা অজ্ঞান ছিল। যারা মেয়েটাকে নিয়ে এসেছিল তাদের ভারসাম্যতে শয়তানে পজেস করেছে এই মেয়েটাকে, আর এটা হলো বন্ধুরা অ্যান্টিনিউ। সে তখন মেয়েটার উপর রিচুয়াল তখনই সেই মেয়েটা চোখ খুলে ফেলে, আর ভেতরের শয়তানটা জেগে ওঠে, আর সেটা অ্যান্টিনিউর হাতে ধরে ফেলে, আর অ্যান্টিনিউকে ধাক্কা মেরে সেখান থেকে ফেলে দেয়। ঠিক তখনই মেয়েটা ভয়ানক সব অদ্ভুত অঙ্গভঙ্গি আচরণ করতে শুরু করে এবং লাফ দিয়ে অ্যান্টিনিউর গলা ধরে ফেলে। অ্যান্টিনিউ কোনো রকমে নিজেকে ছাড়িয়ে ঘরের মধ্যে চলে আসে, আর আমরা দেখতে পারছিলাম সেটা বাহিরে দাঁড়িয়ে হাসছিল। তখনই সেটা তার সামনে ভয়ানক ভাবে চলে আসে। সেটা ঘরের ভেতরে আসতে চেষ্টা করছিল। অ্যান্টিনিউ দরজা আটকে রাখতে পারছিল না। তখনই সে সেখানে থাকা একটা চাদর ওই পজেস হওয়া মেয়েটার উপরে মুড়ে দেয়, আর একটা পবিত্র পানি ছিটিয়ে দেয়, যার কারণে মেয়েটার ভেতরে থাকা শয়তানটা শান্ত হয়ে যায়। এরপর ঘটনা চলে আসে অনেক বছর পরে। কবিরাজ অ্যান্টিনিউ এখন বৃদ্ধা হয়ে গিয়েছে, আর সে বর্তমানে রয়েছে একটা মানসিক হাসপাতালে। আমরা দেখতে পারছিলাম সেখানে একটা বৃদ্ধা মহিলাও ছিল। আর বন্ধুরা, মূলত এতক্ষণ তার জীবনের কাহিনীটাই সে শোনাচ্ছিল এই মহিলাকে। ওই মহিলা তখন তাকে বলছিল, তুমি যেসব জিনেদের তাড়াতে, তারা কি কখনো তোমার ক্ষতি করতে চাইতো না? তখন অ্যান্টিনিউ বলছিল, হ্যাঁ অবশ্যই, তারা এখনো আমার ক্ষতি করতে চায়। তখন আমরা দেখতে পাই সেখানে একটা ডক্টর আসে, আর অ্যান্টিনিউকে হুইল চেয়ারে করে অন্য জায়গায় নিয়ে যায়। তো আমরা সেখানে একটা বিষয় জানতে পারি, সেটা হচ্ছে যে অ্যান্টিনিউ নাকি একটা লোককে মেরে ফেলেছিল। তখন তাকে পুলিশে ধরে, কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করে না, কারণ তার পুলিশ জাদুবিদ্যার অনেক কিছু পেয়েছিল। তাকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে যে তুমি কেন মেরেছো, তখন সে নাকি বলেছিল যে আমি শয়তানকে মেরেছি। এখন জাদুবিদ্যা জিনিস যেহেতু সরকার আর পুলিশ কেউ বিশ্বাস করে না, তাই তাকে পাগল হিসেবে আখ্যা দিয়েই এতদিন ধরে মানসিক হাসপাতালে রেখে দেওয়া হয়েছে। আর এখানে তার একদমই সময় কাটতো না, যে কারণে তার জীবনে ঘটনাগুলো সে বাকিদের সাথে শেয়ার করত। এবং এই সাথে এই মানসিক হাসপাতালে বিনোদনের জন্য কিছুদিন পরপরই নাটকের আয়োজন করা হতো, আর সেই নাটকের কাহিনীগুলো লিখতো অ্যান্টিনিউ। আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে আজ নাটকের রিহার্সাল চলছিল। নাটকটা যেহেতু জিন আর শয়তানকে নিয়েছিল, সেখানে সে পরিচালককে বলছিল যে যে বা যারা জিন অথবা শয়তানদেরকে পরাজিত করে অথবা তাদের বিরুদ্ধে থাকে, তাদের একটা নিষেধ আছে যে তারা কখনো শয়তানদের চোখের দিকে চাইতে পারবে না। এতে কবিরাজের ক্ষমতা কমে যায় আর শয়তানের শক্তি বেড়ে যায়। সেখানে তখন অন্যান্য রোগীরা তাকে বলছিল যে আজকে বেশি একটা ভালো লাগছে না, তোমার জীবনের ঘটা আরো ঘটনাগুলো তুমি বলো। তখন অ্যান্টিনিউ বলতে থাকে তার জীবনের মূল ঘটনা। সময় তখন 1980 সাল, যখন তার বউ প্রেগনেন্ট ছিল, এবং সেদিন ছিল লাল পূর্ণিমার রাত, যে চাঁদ অনেক বছর পর পর একবার উঠে। আর সেদিনই তার স্ত্রী একটা কন্যা সন্তান প্রসব করে। অ্যান্টিনি আর তার ওয়াইফ খুবই খুশি ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেদিন রাতে অ্যান্টিনের ওয়াইফ অদ্ভুত সব আচরণ করছিল, আর বলছিল একটা রাক্ষসের বিষয়ে, যার নাম কুরাইয়া রাক্ষস। অ্যান্টিনি আর তার মায়ের মনে হচ্ছিল সেই ভয়ঙ্কর রাক্ষসটা তাদের বাড়ির আশেপাশেই রয়েছে। তারা অনুভব করতে পারছিল সেটাকে, আর অনেকটা ভয় পেয়ে যায়। এই কারণে আমরা দেখতে পাচ্ছিলাম এর পরের দিনই সকালে তারা একটা ঝর্ণার কাছে যায়, আর সেখানে গিয়ে রিচুয়াল করতে আরম্ভ করে। এই রিচুয়ালটি ছিল তাদের মেয়েকে প্রোটেক্ট করার জন্য শয়তান থেকে। অ্যান্টিনিওর মা রিচুয়াল করার মাধ্যমে একটা হার তৈরি করে, অর্থাৎ একটা লকেট তৈরি করে, যেটা সে পরিয়ে দেয় তার নাতির গলায়। সেখানে তার মা তাকে বলছিল যে
তোমার মেয়েকে এই লকেটটা সারা জীবন পরে থাকতে হবে, কেননা তোমার মনে রাখতে হবে তোমার মেয়ে যেই দিন এই পৃথিবীতে এসেছিল সেদিন ছিল লাল পূর্ণিমার রাত, যে পূর্ণিমাতে সেই ভয়ঙ্কর শয়তানটা অনেক শক্তিশালী হয়। আর সেদিনই তোমার স্ত্রীর আশেপাশে ওই শয়তানকে আমি দেখতে পেরেছিলাম, অর্থাৎ তোমার মেয়ের প্রতি তার নজর সেদিন থেকেই। অ্যান্টনি যখন বাড়ি ফিরে সে দেখতে পারে তার ওয়াইফ কুটির থেকে জঙ্গলের দিকে যাচ্ছে, আর একটা গাছের পেছনে যেতেই উপাস থেকে তার রূপ চেঞ্জ হয়ে একটা ভয়ঙ্কর অভয়পে পরিণত হয়। সে ঘরে গিয়ে দেখতে পারে তার বউকে মেরে দিয়েছে সেই শয়তান। যাই হোক, এতক্ষণ এই গল্পটাই শোনাচ্ছিল সে বাকি রুগীদেরকে। তখন আমরা দেখতে পাই তার সাথে দেখা করার জন্য একটা আইনজীবী এসেছে। সেখানে সেই আইনজীবী তাকে বলছিল, তুমি খুব ভালো করছো, এভাবেই শান্ত থাকো, তাহলে তোমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে রিলিজ করবে। কিন্তু সে টিভিতে লক্ষ্য করে দেখছিল যে প্রায় বহু বছর পরে আবারও সেই লাল পূর্ণিমা হতে চলেছে, যে লাল পূর্ণিমাতে তার মেয়ে হয়েছিল, আর সেই শয়তানের শক্তি বেড়ে যায়। আর সে তো জানে সেই শয়তানের তার মেয়ের প্রতি লোভ। এরপর আমরা অ্যান্টনিউয়ের মেয়েকে দেখতে পারি, যার নাম রানী। সে অনেক বড় হয়ে গিয়েছে, একটা কোম্পানিতে জবও করছে। সে তার বাড়িতে যাওয়ার পর আমরা তার সাথে তার বাবার আইনজীবীকেও দেখতে পারি। আমরা এখানে বুঝতে পারি যে তাদের মধ্যে একটা গভীরতর সম্পর্ক রয়েছে। যখন রানী ঘুমাচ্ছিল তার উপর আমরা একটা ভয়ঙ্কর কিছু একটাকে দেখতে পারি। তখনই রানী উঠে পড়ে। সে সামনে দেখতে পারে একটা ছায়া মূর্তিকে। লাইট জ্বালানোর পর অবশ্য সেটা আর ছিল না সেখানে, কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করি এখানে, যে রানীর মুখে কোনো ভয়ের ছাপও ছিল না। দেখে মনে হচ্ছিল এমনটা তার সাথে হয়তো প্রায় ঘটে আসছে। এর পরের দিন সকালে আমরা দেখতে পারি অ্যান্টনির সাথে দেখা করার জন্য একটা মেয়ে আসে, যার নাম ক্লেয়ার। তখন সেই মেয়েটি অ্যান্টনিকে বলে, আমি তোমার মায়ের একজন বার্তাবাহক, যে আমার স্বপ্নে আমার সাথে দেখা করেছে আর তোমার সাথে কথা বলতে বলেছে। তখনই আমরা দেখতে পারি মেয়েটির ভেতর থেকে অ্যান্টনির মা তার সাথে দেখা করে আর তাকে বলে, সামনে যে লাল পূর্ণিমার রাত আসছে, সেই পূর্ণিমার রাতেই তোমার মেয়েকে সেই শয়তান মেরে ফেলার চেষ্টা করবে। এটা করলে সে আরো অনেক শক্তিশালী হয়ে যাবে, কেননা তোমার মেয়ে সেই পূর্ণিমার রাতে জন্মগ্রহণ করেছিল। তুমি যদি তাকে আটকাতে না পারো তাহলে কেউ পারবে না, আর সেই রাক্ষসকে একেবারে শেষ করা ছাড়া এর থেকে বাঁচার আর কোনো উপায় নেই। এরপর আমরা দেখতে পাচ্ছিলাম সেই মানসিক হাসপাতাল থেকে পালাবার জন্য অ্যান্টনিও বের হওয়ার চেষ্টা করছিল। তখন তাকে সেখানে থাকা বৃদ্ধারা আবারও ধরে আর বলে তার গল্পটা সম্পূর্ণ বলে যেতে। সেখানে সে তখন আর কিছুই করতে পারে না, না পেরে গল্প বলতে শুরু করে। সে বলছিল যে আমাদের বংশের রক্তের একটা ক্ষমতা রয়েছে, আমরা শয়তান আর রাক্ষসীদের সাথে কমিউনিকেশন করতে পারি, তাদের সাথে লড়তে পারি, সাধারণ মানুষকে হেফাজত করার শক্তি রাখতে পারি। কিন্তু আমাদের এই শক্তিটা কমতে শুরু করে তখন যদি আমরা দুঃখে থাকি, মন খারাপ থাকে। যেমন আমার ওয়াইফ যখন মারা যায়, এরপর থেকে আমি অনেকটা ভেঙে পড়ি, মদ পান করতে শুরু করি। তাই আমার শক্তিটাও ধীরে ধীরে আগের চেয়ে অনেক অংশে কমতে থাকে। কিন্তু আমার মেয়েটা কিছু বড় হওয়ার পর আমি বুঝতে পারি যে আমার মেয়ের মধ্যেও সেই বিশেষ ক্ষমতাটা রয়েছে। যেমন সে পশু পাখির সাথে কথা বলতে পারত, তাদেরকে কন্ট্রোল করার ক্ষমতা রাখত। এমনই এক রাতে যখন আমি আর আমার মেয়ে শুয়েছিলাম, তখন হঠাৎ করে কিছু একটা শুনে আমার মেয়েটা বাইরে চলে যায়। সে দেখতে পারে তার সামনে তার মা এসেছে, যদিও এটা অসম্ভব ছিল, কারণ তার মা তো অনেকদিন আগেই মারা গিয়েছে। আসলে সেটা ছিল শয়তান। আমি হঠাৎ করে উঠে দেখতে পারি আমার মেয়েটা আমার সাথে নেই। বাইরে গিয়ে দেখতে পারি সেই কুরাইয়া শয়তানটা আমার মেয়েকে অজ্ঞান করে তার গলা থেকে আমার মায়ের দেয়া সেই লকেটটা, রক্ষা কবচটা খুলে নিয়ে যায়। সেই লকেটটা বানাতে পারতো একমাত্র আমার মা। আমার মা মারা যাওয়ার কারণে আর সেই লকেটটা কেউ বানিয়ে দিতে পারেনি। তাই সেই শয়তানের কাছে আমাদের শক্তি আরো নরম হয়ে যায়। এই ঘটনার পর থেকে আমার মেয়ের মধ্যে একটা আশ্চর্য রকম পরিবর্তন লক্ষ্য করা যায়। সে আর জঙ্গলের ভেতরে থাকতে চাচ্ছিল না, সব ছেড়ে চলে যেতে চাইছিল শহরে, যেখানে আমাদের বংশ জঙ্গল ছাড়া থাকতেই পারে না। আমি তাকে কোনোভাবেই মানাতে পারিনি। তারপর আমি আমার মেয়েকে নিয়ে শহরে শিফট করি। কিন্তু শহরে আসার পরেও আমি আমার কবিরাজিটা ছাড়তে পারিনি। একটা বাক্সে করে আমি আমার কিছু জিনিস জঙ্গল থেকে নিয়ে এসেছিলাম, যেগুলো আমার কালো জাদু বিদ্যায় কাজে দেয়। কিন্তু এইসব বিষয়ে আমার মেয়ে আমার প্রতি খুবই নারাজ ছিল। সে বলতো যে আমার স্কুলের মধ্যে আমাকে আমার বান্ধবী বন্ধুরা খেপায় আর বলে তোর বাবা জিন ভূত তাড়ানোর কাজ করে। এখন এগুলো শুনতে তার খুবই খারাপ লাগতো। এখানে আমরা দেখতে পারছিলাম যে অ্যান্টনিও তার ঘরে ভূতে আসর করা লোকেদের নিয়ে এসে তাকে রিচুয়াল করানোর
করার মাধ্যমে ভালো করত। কিন্তু তার মেয়ে বলছিল, তুমি যেসব লোকদেরকে এখানে আনো তাদের সাথে থাকা শয়তান আর তাদের ভয়ানক শব্দ আমাকে ভালো থাকতে দেয় না। এটা বলে সে একটা ঘরের দরজা খুলে দেয়, যেটার ভেতরে একটা ভয়ানক শয়তানের আসর করার লোক ছিল, তাকে বেঁধে রেখেছিল অ্যান্টনি। তখনই সেখানে ভয়ানক শয়তানে ধরা লোকটা নিজের বাঁধন ছাড়িয়ে তার মেয়েকে সে অ্যাটাক করে। সে তার মেয়েকে বাঁচানোর জন্য একটা অস্ত্র নিয়ে সেই লোকটার উপর হামলা করলে সেই লোকটি সেখানেই মারা যায়। আর বন্ধুরা, এই মারার অপরাধের জন্যই আজকে সে মানসিক হাসপাতালে রয়েছে। এই কাহিনীগুলো বাকি বৃদ্ধাদের সাথে শেয়ার করছিল অ্যান্টনি। তখন সে তাদেরকে বলছিল, আজকে আমার এখান থেকে যেভাবেই হোক বের হতে হবে, নয়তো আমার মেয়েকে আমি বাঁচাতে পারবো না, ঠেকাতে পারবো না সেই শয়তানকে, আমাকে সাহায্য কর। তখন আমরা দেখতে পারছিলাম সেখানে থাকা মহিলাটি চলে যায় হাসপাতালের সিকিউরিটি গার্ডের কাছে, যেখানে গিয়ে সে বুদ্ধি করে তাদের চুল সংগ্রহ করে। আর এই চুলগুলো নিয়ে সে অ্যান্টনিউকে দেয়। অ্যান্টনিউ একটা ভুডু ডলের মধ্যে সেই চুলগুলো লাগিয়ে জাদু করতে আরম্ভ করে। আমরা দেখতে পাচ্ছিলাম ভুডু ডলের সাথে যা করা হচ্ছে তাই হচ্ছিল সেই সিকিউরিটি গার্ডের শরীরে। এক পর্যায়ে আমরা দেখতে পাই অ্যান্টনিউ ভুডু ডলের মধ্যেই আগুন জ্বালিয়ে দেয়। এতে তাদের শরীরও আগুনের মতো জ্বলতে থাকে আর তারা না পেরে হসপিটাল থেকে বের হয়ে পালিয়ে যায়। আর এই ফাঁকে সেখান থেকে অ্যান্টনিউ চলে আসে আর তাকে সেখান থেকে রিসিভ করে ক্লেয়ার নামের সেই মেয়েটি, যাকে তার মায়ের আত্মা কন্ট্রোল করে থাকে। আমরা দেখতে পাচ্ছিলাম সেই মেয়েটি তাকে একটা হোটেলে নিয়ে যায় এবং তাকে বলতে থাকে, তোমার যদি তোমার মেয়ের উপর থেকে বিপদ কাটাতে হয় তাহলে তোমাকে তোমার মেয়ের সাথে ভালো করে মিশতে হবে, ভালো সম্পর্ক করতে হবে, তাকে বিশ্বাস করাতে হবে যে তুমি তার ভালো বাবা। এটা করার জন্য তোমাকে স্বাভাবিকভাবে তার সাথে দেখা করতে হবে, কথা বলতে হবে। এটা বলে সেই মেয়েটি তাকে একটা মোবাইল ফোন দেয় আর বলে, যদি কোনো দরকার পড়ে তাহলে আমার সাথে যোগাযোগ করবে। এর পরদিন আমরা দেখতে পারি অ্যান্টনিউ তার মেয়ের সাথে দেখা করার জন্য রেডি হয়, কিন্তু আমরা দেখতে পারছিলাম সে মোবাইলে কিছুই বুঝতে পারে না, তাই সে তার মেয়েকে কলটাও দিতে পারে না। এরপরে আমরা দেখতে পাই সে উপায় না পেয়ে তার মেয়ের সাথে দেখা করার জন্য তার অফিসে চলে যায়। কিন্তু আমরা দেখতে পারছিলাম তার মেয়ে তার সাথে দেখাটাও করে না, উল্টো সে মানসিক হাসপাতালে কল দেয় আর বলে, আমার বাবাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যান। যতক্ষণে না ওরা এসে অ্যান্টনিউকে নিয়ে যাচ্ছে ততক্ষণে সে সেখান থেকে চলে আসে। আর হোটেল রুমে এসে আমরা দেখতে পারছিলাম সেই শয়তানকে মারার সমস্ত প্ল্যান তৈরি করছিল আর টোটকা বানাচ্ছিল। আর সেখানে এমন একটা জাদু করে সে, যে কারণে অফিসের সবার কফির মধ্যে থেকে একটা দোয়া বের হয়, যেটা ওদের নাকের ভেতরে ঢুকলেই তারা বশীভূত হয়ে যায় আর সমস্ত অফিসের স্টাফগুলো সেখান থেকে বের হয়ে যায়, শুধু অ্যান্টনিউর মেয়ে বাদে। আমরা তখন দেখতে পাই তার বাবা আবারও তার কাছে গিয়েছে, কিন্তু এটা দেখে রানী খুবই ভয় পাচ্ছিল। তার মনে হচ্ছিল তার বাবা হয়তো এবার তার উপরেই অ্যাটাক করতে পারে। আসলে বন্ধুরা, তার এমনটা মনে হতো না, কিন্তু তার যে বয়ফ্রেন্ড রয়েছে সেটা অত্যন্ত খারাপ, তাকে উল্টাপাল্টা অনেক কিছু বুঝিয়েছে তার বাবার বিষয়ে। আর কেন বুঝিয়েছে তা আমরা সামনেই জানতে পারবো। সেখানে তার বাবা তাকে বলতে থাকে, তোমাকে যে শয়তানটা সব সময় জ্বালায় সেটা এক সময় তোমার মৃত্যুর কারণ হতে পারে, সেটাকে ভয় পেলে চলবে না, সেটাকে বধ করার শক্তি তোমার ভেতরেই আমার বংশ পরম্পরা থেকে এসেছে, এটা তোমার বুঝতে হবে রানী, তোমাকে সেই শয়তানকে ধ্বংস করতে হবে। কিন্তু আমরা দেখতে পারছিলাম তার মেয়ে এগুলো কিছুই শুনছিল না, তাকে এখান থেকে অপমান করে তাড়িয়ে দেয়। অ্যান্টনিউ তখন হোটেলে ফিরে আসে আর দেখতে পারে সেই ক্লিয়ার মেয়েটি তার অপেক্ষা করছে। সে মেয়েটাকে সে বলছিল যে আমি আজকেও ব্যর্থ হয়েছি আমার মেয়েকে বোঝাতে। আমরা দেখতে পারছিলাম সেই মেয়েটি তার জন্য একটা পবিত্র পানি নিয়ে আসে, যেটা তাকে দেয় আর বলে, এই পানিটা তোমার মা আমাকে বানাতে বলেছিল, যেটা তোমার আর তোমার মেয়ের জন্য খুবই কাজে লাগবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পারছিলাম অ্যান্টনিউ আবার কালো জাদু করতে শুরু করে, কিন্তু এবার তার মেয়েকেই সে কালো জাদু করতে থাকে, যেন তার মেয়ে ভেতরে থাকা ক্ষমতা সম্পর্কে বুঝতে পারে। সেদিনে আমরা দেখতে পারছিলাম তার মেয়ের কাছে সেই শয়তান রাক্ষসটা এসেছে। বন্ধুরা, এখানে একটা বিষয় ক্লিয়ার করি, তার সাথে কিন্তু তার বয়ফ্রেন্ড থাকে। আমরা এখানে বুঝতেই পারি যে তার বয়ফ্রেন্ডের ভেতরেই কিন্তু সেই শয়তানটা বিরাজমান, কিন্তু এটা রানী এখনো বুঝতে পারে না। তখনই সেই শয়তান পৌঁছে যায় তার বাবা অ্যান্টনিউর কাছে, এসে দেখে তার বাবা কালো জাদু করছে, রানীকে বোঝানোর চেষ্টা করছে, তাই সে অ্যাটাক করে অ্যান্টনিউর উপর আর তাকে আহত করে দেয়। তখন অ্যান্টনিউ উঠে দেখতে পারে তার লয়ার আর তার মেয়ের সাথে এতদিন যে থাকছে সেই হচ্ছে সেই রাক্ষস। তখন সে তার কাছে থাকা পবিত্র পানিটা সেটার উপর ছিটিয়ে দিলেই আমরা দেখতে পাচ্ছিলাম সেটার মুখ ঝলসে যায় আর সেখান থেকে সে চলে যায়। ঠিক
তখনই সেখানে মেন্টাল হসপিটালের লোকগুলো আসে আর অ্যান্টনিকে একটা ইনজেকশন দিয়ে তাদের সাথে হসপিটালে নিয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পাচ্ছিলাম যে অ্যান্টনির মেয়ে রানীকে তার বয়ফ্রেন্ড চায়ের সাথে একটা ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করে দেয় আর তাকে শয়তানের কাছে স্যাক্রিফাইস করার জন্য, তাকে তৈরি করার জন্য কালো জাদু করতে শুরু করে। কেননা বন্ধুরা, আজকেই ছিল সেই লাল পূর্ণিমার রাত, আর আজকে যদি সেই রানীকে সে শেষ করতে পারে তাহলে কিন্তু সেই রাক্ষসটা আরো অনেক শক্তিশালী হয়ে যাবে। আর এদিকে হসপিটালে অ্যান্টনিউকে আমরা দেখতে পাচ্ছিলাম যেখানে আরেকটা পেশেন্টের উপর সেই শয়তানের কন্ট্রোল চলে আসে। সেটা অ্যান্টনিউকে পাহারা দিচ্ছিল যেন সে কোনোভাবেই তার মেয়েকে সাহায্য করতে না পারে। আর ওইদিকে হসপিটালের ওনার, যে কিনা অ্যান্টনিউর কালো জাদুর সব মালামাল দেখছিল, তখন সে দেখতে পারে সেখানে একটা বোতলে পানি রাখা। সেই পানিটা সে সাধারণ পানি ভেবে খেয়ে ফেলে। আর আমরা তো জানি এটা হলো একটা পবিত্র পানি। এটা তেমন পবিত্র না হলেও এটা এমন একটা পানি যেটা ক্লিয়ার মেয়েটা অ্যান্টনিউকে দিয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম অ্যান্টনিউকে দিয়েছিল আর বলেছিল এটা তোমাদের কাজে আসবে। আমরা দেখতে পাচ্ছিলাম সেই মহিলা যখন নাটকের রিহার্সাল দেখছিল বসে বসে, তখনই সে একটা ভয়ঙ্কর শয়তানে পরিণত হয় এবং এই ভয়ানক চেহারা দেখে সেখানে সবাই ভয় পেয়ে যায়, পালাতে থাকে। তখন সেই ভয়ানক শয়তানটা চলে আসে অ্যান্টনিউ এর কেবিনে, যেখানে আরেকটা লোকের ভেতরেও ছিল শয়তান আর পাহারা দিচ্ছিল অ্যান্টনিউকে যেন এখান থেকে যেতে না পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এই মহিলা শয়তানটা সেই শয়তানটাকে মারতে শুরু করে আর মারতে মারতে পুরো মাথাটাই আলাদা করে ফেলে। এখানে আমরা বুঝতে পারি যে এই শয়তানটা অ্যান্টনিউকে সাহায্য করতে এসেছে এখানে। আর এখানে কিভাবে কি হলো তা ঘটনার শেষে সুন্দর করে এক্সপ্লেইন করে দেব আমি, যাতে আপনাদের কোনো দ্বিধা না থাকে বুঝতে। বন্ধুরা, এরপর আমরা দেখতে পারি অ্যান্টনিউ আর ক্লিয়ার মিলে তার মেয়ে রানীর কাছে আসছিল। আর এদিকে দেখতে পাচ্ছিলাম রানীর বয়ফ্রেন্ড, মানে যার মধ্যে সেই রাক্ষসটা ছিল, তার মুখে অ্যান্টনিউ পবিত্র পানি ছিটানোর কারণে যে ক্ষতটা হয়েছিল সেখান থেকে অনেকগুলো পোকা বের হচ্ছে, সেগুলো সে সরাতে ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে জ্ঞান ফিরে আসলে রানীর, সে এই অবস্থা দেখতে পেরে সে সবকিছু বুঝে যায় আর সেখানে থাকা একটা ছুরি দিয়ে সেটাকে আঘাত করে। সে কোনো রকমে সেখান থেকে ছাদে চলে আসে। তখনই তার মনে পড়ে তার বাবা একটা ঔষধ তাকে দিয়েছিল যেটা মাখলে সেই শয়তান রাক্ষস সহজে তাকে খুঁজে পাবে না। তখনই সে সেটা খুঁজে নিজের শরীরে মাখতে শুরু করে। আর ওইদিকে আমরা দেখতে পারি তার বয়ফ্রেন্ড পুরো সেই রাক্ষসীতে পরিণত হয় আর তাকে খুঁজতে থাকে। ঠিক তখনই সেখানে চলে আসে অ্যান্টনি আর ক্লেয়ার। অ্যান্টনির সামনে যখনই সেই রাক্ষসটা এসে আক্রমণ করতে যাবে তখনই একটা অস্ত্র দিয়ে সেটাকে সে আঘাত করে, কিন্তু পুরোপুরি মারতে পারে না। সেই রাক্ষসটা এতটাই চতুর ছিল যে একটা ঘটনা ঘটিয়ে ফেলে। তা হলো অ্যান্টনি দেখতে পারে তার স্ত্রী ধীরে ধীরে তার সামনে এগিয়ে আসছে। এটা দেখে সে খুবই ইমোশনাল হয়ে যায়। তার স্ত্রী তার দিকে হাত বাড়ায়, কিন্তু তখনই পেছন থেকে তার মেয়ে তাকে বলে, না, এটা আমার মা নয়, এটা কুরাইয়া শয়তান। ঠিক তখনই তার বাবা জ্ঞানে ফিরে আসে আর অস্ত্র দিয়ে আঘাত করে দেয় সেই শয়তানের উপর। আর সেই রাক্ষসটা চিরতরে সেখানে শেষ হয়ে যায়। আর সেই রাক্ষসের কাছ থেকে মেয়ের রক্ষা কবচটা অ্যান্টনিউ খুলে নেয় আর তার মেয়েকে আবারও পরিয়ে দেয়। বাবা মেয়ের সম্পর্ক ভালো হয়ে যায়। মেয়েটা বুঝতে পারে যে তার ভেতরে রয়েছে অদ্ভুত এক বংশগত ক্ষমতা, যা শয়তানদেরকে চেনার, জানার, তাদের থেকে সাধারণ মানুষকে বাঁচানোর ক্ষমতা রাখে। এবার হয়তো সে সাধারণ মানুষের উপকার করতে বের হয়ে যাবে। বন্ধুরা, ঘটনাটা যারা বুঝতে পারেননি তাদেরকে একটু শর্ট ভাবে বলে দেই। বন্ধুরা, মূলত অ্যান্টনিওর বংশটা জঙ্গলে থাকতো, আর জঙ্গলে তো জিন, শয়তান এগুলোর আনাগুনা একটু বেশি থাকে। এক শ্রেণীর জিন আছে যাদেরকে রাক্ষসের মতোই দেখতে, তাই এখানে রাক্ষস নামটাই ব্যবহার করা হয়েছে। অন্যথায় আপনারা এটাকে জিন ভাবতে পারেন। আর তাদের বংশের মধ্যে যেহেতু এক অলৌকিক শক্তি ছিল শয়তানদেরকে হান্ট করার, তাই বংশগতভাবে অ্যান্টনিওর মেয়েও তাদের থেকেও আরো বহু গুণ শক্তি নিয়ে রানী জন্মায়, কেননা সে জন্মগ্রহণ করেছিল সেই লাল পূর্ণিমার রাতে। আর এই লাল পূর্ণিমার রাতে যদি সেই রাক্ষস তাকে মারতে পারতো তাহলে রাক্ষস হয়ে যেত আরো শক্তিশালী। এই কারণেই মূলত সেই রাক্ষস তার মেয়ের পেছনে এভাবে লেগেছিল। আর মাঝখানে যে আমরা দেখতে পেরেছিলাম একটা মহিলা শয়তান হয়ে গিয়েছে আর অ্যান্টনিওকে রক্ষা করেছে, সেটা মূলত হয়েছে সেই পবিত্র পানির জন্য, যেটা ক্লিয়ার নামের মেয়েটি অ্যান্টনিওকে দিয়েছিল। মানে বন্ধুরা, কিছু জিন থাকে না যে নিজের পালিত, বিষয়টা এমন আর কি। সেই পানির মধ্যে কিন্তু একটা পোকা ছিল, যে পোকাটা একটা জিনের সাদৃশ্য ছিল। সেই মহিলাটা সেটা খাওয়ার কারণে সে জিনে পরিণত হয়েছে আর সেটা অ্যান্টনিওকে সাহায্য করেছে। যাই হোক বন্ধুরা, আশা করছি আপনারা ঘটনাটা বুঝতে পেরেছেন। ঘটনাটা একটু অন্যরকম ছিল, বলা চলে একদম ভিন্ন রকম। তো বন্ধুরা, কেমন লাগলো ঘটনাটি তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করে দিন। তার সাথে আমাদের এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিন। বেশি বেশি শেয়ার করে দেবেন। আপনার